কে আবার এখন? কি হলো এখন? যে কার ফোন? এ কি? এ তো রুমি। হ্যাঁ রে, বল। কি বলছিস? কোত্থেকে? হ্যাঁ হ্যাঁ, নিশানপুর। বললি তো পলাশদা মিমিদির সঙ্গে যাবি। কি কি স্বপ্ন দেখে ভয় পেয়েছিস? তা ওসব জঙ্গলে টঙ্গলে ভয়ের স্বপ্ন দেখতেই পারিস। হ্যালো হ্যালো হ্যালো। ওহ, নিশ্চয়ই মোবাইলের চার্জ ফুরিয়ে গেল ওর। বাঁচা গেল বাবা, নইলে আরো কতক্ষণ ধরে যে চালাতো। কিরে, তখন থেকে ওরকম তিমি গেলের মতো হাই তুলছিস কেন? কি করবো বলো, একটু ঢুলুনি আসছিল, কিন্তু তোমার বউ মোবাইলে যা বিকট একখানা অ্যালার্ম সেট করে রেখেছে না, ওই কুম্ভকর্ণে ঠাকুরদা পর্যন্ত চমকে উঠে পড়তো। বাবা, অনেক বেঁচে ওই আওয়াজটা দিয়েছি। তোরে অনারে, নইলে উঠতিস তুই। না, সত্যি একটু দেরি হয়ে গেল বেরোতে। আজ আলো থাকতে থাকতে পৌঁছতে চাইছিলাম আমি। পল্লবের বাড়িটা আসলে ঠিক নিশানপুর গ্রামের মধ্যেও তো নয়। তার মানে কোথায় তাহলে? গ্রাম ছাড়িয়ে আরো কিছুটা যেতে হবে। হ্যাঁ, গাড়ির রাস্তা নেই, হাঁটতে হবে কিছুটা। তাই হাঁটতে হবে? সে কি, কতখানি? না, বেশি না, এই হাঁটতে হবে ধরো এই 1 কিলোমিটারের মতো। 1 কিলোমিটার? ওই এবড়ো রাস্তায়? কই, আগে তো বলনি এসব। 3 বছর ধরেও আমাকে দেখে কি তোমার আমাকে যথেষ্ট বুদ্ধিমান বলে সন্দেহ হয়নি? আগে বলে তুমি আসতে। উফ, ডিসগাস্টিং। কিন্তু গাড়িটা কোথায় রাখবে? গাড়ি রেখে দেবো পল্লবদা ওই কেয়ারটেকার রাজুর বাড়ির সামনে, ও গ্রামের মধ্যেই। আর পল্লবরাও যখন আসে তাই করে। আর তারপর ওই রাজুই আমাদের রাস্তা দেখিয়ে নিয়ে যাবে। জানি না বাবা। আরে কুছ পরোয়া নেই দিদি, কুছ পরোয়া নেই। হাঁটলে সব বাড়তি ফ্যাট ঝড় जाएगा, तो फिर स्लिम एंड ट्रिम हो जाएगी। हा 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 हा। তুই থাম তো, আর ফাজলাম করতে হবে না। একে শীতের বেলা, দিন ছোট হতে শুরু করেছে, চট করে সন্ধে হয়ে যায় আজকাল। এই, তুমি স্পিড বাড়াও তো, স্পিড বাড়াও বলছি। না, আরে বাড়াও। অত টেন্স হচ্ছ কেন? দেখো না, আলো থাকতে থাকতেই ঠিক পৌঁছে যাব। তার চেয়ে বরং গান শোনো। আমি বরং পেন ড্রাইভটা একটু লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে দাও। শহর থেকে আরো অনেক দূরে। আচ্ছা পলাশা, তোমার বন্ধুর এই বাড়িটা কি অনেক পুরনো গো? তা বলতে পারিস। 40-এর দশকে পল্লবের দাদু এটা তৈরি করিয়েছিলেন। তখন জায়গাটা একেবারে ডেন্সড ফরেস্ট ছিল। তা সেই জঙ্গলের মধ্যে 2 বিঘের মতো জমি কিনে গাছ টাছ সাফ করে বাংলোটা তৈরি করা হয়। পয়সা বেশি থাকলে অনেক কিছু। না, শুধু পয়সা থাকলেই হয় না। আসলে খুব শৌখিন ছিলেন নাকি ভদ্রলোক। তখনকার দিনে ভাবো একবার, এইসব এরিয়াতে ইলেকট্রিসিটির কোনো প্রশ্নই ছিল না। কিন্তু তিনি জেনারেটরের ব্যবস্থা করে আলো পাখা তো বটেই, এমনকি ফ্রিজও রেখেছিলেন। একটু পাগলাটেও ছিলেন। পাগলাটে তো বোঝাই যাচ্ছে, নয়তো কি আর এখানে বাড়ি করে? প্রায় একলা এসে থেকে যেতেন এখানে। বাপরে, একেবারে একলা? কোনো কাজের লোকটুকু থাকতো না? না, ওই কাছের গ্রামটা থেকেই কিছু লোক এসে তার কাজ টাজ করে দিয়ে যেত। রাত্রে কিন্তু একলাই থাকতেন। অবশ্য শেষ পর্যন্ত খুব বাজে একটা ব্যাপার হয়েছিল। কি হয়েছিল? ওই বাড়ি থেকেই মিসিং হয়ে যান ভদ্রলোক। সে কি? মিসিং? হ্যাঁ, ভোরবেলা কাজের লোকেরা এসে আর দেখতে পায়নি তাকে। কি কাণ্ড! পুলিশও কিছু করতে পারেনি? না,
প্রচুর চেষ্টা করা হয়েছিল। তখনকার দিনে সব কটা কাগজে বেরিয়েছিল খবরটা, কিন্তু মানুষটা যেন একেবারে উধাও হয়ে গেলেন। দেখো, টাকার লোভে হয়তো কেউ খুন টুন করেছিল। মনে হয় না। প্রথমত তার সমস্ত দামি জিনিস, এই যেমন ধরো সোনার ঘড়ি, আইভরির ওয়াকিং স্টিক, হীরের আংটি, সমস্ত কিছু একেবারে ইনট্যাক্ট ছিল। তা জঙ্গলের মধ্যে ওসব হিরের আংটি টাংটি কোনো মানে হয়? বলছি না তোমায়, খুব শৌখিন ছিলেন ভদ্রলোক। আর দেখো, খুন হলে তো অ্যাটলিস্ট তার বডিটা পাওয়া যাওয়ার কথা। হ্যাঁ, তা অবশ্য ঠিক। তা তখনকার দিনের পক্ষে পল্লবদের বাড়ি কিন্তু যথেষ্ট মডার্ন বলতে হবে। কেন বলছিস দিদি? তুই ভেবে দেখ, অমন একটা মিসহ্যাপ হলো, তবুও বাড়িটাকে অপয়া বলে দেগে দেওয়া হলো না, বরং না না, এদের মধ্যে উদ্ভট কোনো প্রেজুডিস নেই। ইদানিং পল্লব তো আরও সাজিয়েছে বাড়িটা। পরে পরে ওদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বারবারই এসেছেন, থেকেছেন এখানে, আর কখনই কারোর তো কিছু হয়নি। তাহলে ওর ব্যাপারটা ঠিক। আসলে যা মনে হয়, ওদের বাড়িতে অনেকেই অ্যালজাইমার্সের রোগী। ও, পরে পল্লবের বাড়ির লোকেরা সন্দেহ করেছিল যে ওর মধ্যেও রোগটা দানা বেঁধেছিল সম্ভবত। হ্যাঁ, তা অবশ্য হতে পারে। রাত্রে বাড়ি থেকে বেরিয়ে জঙ্গলের অনেক গভীরে কোথাও চলে গিয়েছিলেন, আর চিনে ফিরতে পারেননি, সব ভুলে গিয়েছিলেন। এমন ঘটনা কিন্তু আমি আগেও শুনেছি। তার মানে অরণ্যের অন্তরালে এক অনন্ত রহস্য হইয়াই রহিয়া গেল। আচ্ছা আচ্ছা, হয়েছে, অনেক হয়েছে, তোকে আর যাত্রা করতে হবে না তো। রকম দেখো মেয়ে। তবে হ্যাঁ, পল্লব বলছিল এখনকার এই যে কেয়ারটেকার রাজু, ওর বাবাও পল্লবের দাদুর কাছে কাজ করত। এরা সব খুবই অনেস্ট, এফিশিয়েন্ট। তবে বংশানুক্রমে সেই থেকে এরা কিন্তু বাড়িটাকে অপয়াই মনে করে। এখনো পর্যন্ত কোনো কারণেই রাত কাটায় না এখানে। 8টা বাজলো কি না বাজলো, চোঁচা দৌড় দেবে গায়ের দিকে। তাই পল্লব বলছিল আমরা যেন রাত্রের খাওয়াটা একটু তাড়াতাড়ি সেরে নিই। শুনেছি লোকটা নাকি ফাটাফাটি রান্না করে। তাই বুঝি? ওরে বাপরে, তবে তো আমাদের উইকেন্ড ট্যুর একেবারে জমে ক্ষীর। যা বলেছিস। যত সব হ্যাংলার দল। সবই ভুলে যেতে হ্যাঁ, এই রাজু শুনেছি মোটেই এত লোকের আসা যাওয়া এখানে পছন্দ নয়। পল্লবরা যখনই আসে ও নানা ছুতো করে বাগড়া দিতে চেষ্টা করে। আমাদের আশা নিয়েও নাকি প্রচুর খুঁতখুত করেছিল। ওর সবসময় ভয় এই বাড়িতে এলে কখন কার কি হয়ে যায়। তুমি থামো তো, ভয় না ঘোড়ার ডিম। আসলে লোকজন এলে ওর কাজ বাড়ে না, তাই এত বাধা দেওয়া। বুঝতে পারছো না? এই তো নিভাননী প্রাথমিক বিদ্যালয় এসে গেছি প্রায়, বুঝলে। ও, ওটার কথাই পল্লব বলেছিল। তারপর লেফট টার্ন করে একটা শিব মন্দির আছে, আর ওখান থেকে গ্রামটা শুরু। দিদি রে, তার মানে তোর হাঁটাও শুরু? হ্যাঁ, থাম তো। মন্দিরের সামনে লোকটার ওয়েট করার কথা। এই তো শিব মন্দির। ওই বেটে লোকটা নিশ্চয়ই রাজু। হ্যাঁ, ওই তো এগিয়ে আসছে। বাবা, কি কম নাম করে! হ্যাঁ। দেখেছিস, বুড়ো কুচকে কপালে একেবারে 72খানা ভাঁজ ফেলে রেখেছে। যা বলেছিস। মহা বিরক্ত হয়েছে আর কি আমাদের দেখে। চমৎকার মাইনিটি নেবার বেলা ঠিক আছে, অথচ ঠিক, তুই দেখ দিদি, আমি একেবারে ভাবটা জমিয়ে ফেলে না পুরো ম্যানেজ করে নেবো লোকটাকে। ওরা তো এই আপত্তি বিরক্তির কারণটা উদ্ধার করে তবেই ছাড়ব। না না, একদম না। তোর ওর সঙ্গে কুচ্ছের বকবকিয়ে শার্লক হোমসগিরির কোনো দরকার নেই। কারণটা তো একেবারে পরিষ্কার। এই যে তুমি রাজু তো? হ্যাঁ সাহেব, ও জঙ্গলের পথে গাড়ি ঢুকবে না। ওই টালির শাল দেয়া ঘরটার সামনে রেখে দেন। ঠিক আছে। হেঁটে এখনো খানিক পথ বাকি। উফ, আর কি কোথাও যাবার জায়গা ছিল না? পলাশ, তোমার জন্য সবই অদ্ভুত। হ্যালো রাজুদা, আমি রুমি। দৌলাগুলো
আমার হাতে দেন মেম সাহেব। এই নাও তো, নাও। ঠিক আছে ঠিক আছে, এত হালকা না আমারটা, আমি নিজেই ক্যারি করতে পারবো। জানো রাজুদা, তোমার গল্প না আমি অনেক শুনেছি। তুমি নাকি ফাটাফাটি রান্না করতে পারো। এই বকবকানি থামা তো রুমি, দেখে আমার কোনো রাস্তায় কি উফ, কি রাস্তা রে! এই খেলি তো হচট। খেয়েছি রে, হয়তো খেয়েছি। উফ, পারা যায় না। চল সাবধানে একটু চল। দেখে চলবি তো। বাহ, এ তো দারুণ বাড়ি রে! কি সাজানো সিটিং রুম রে দিদি, প্রকাণ্ড। আরে বাবা, ফার্নিচার গুলো কি সুন্দর, কার্টেন গুলো সব একেবারে ঝকঝক করছে। এই দাঁড়া বেডরুম গুলো দেখে আসি। ওরে বাবা, কি বড় বড় ঘরগুলো! আই দিদি, প্রত্যেকটা ঘরেই এসি আছে রে, টিভি, শীতকালের জন্য আবার রুম হিটার। ওরে বাবা, দুটো ফ্রিজ, আবার ওয়াশিং মেশিন। যাই আমি বাবা বাথরুম গুলাকে দেখে আসি। হ্যাঁ, যা বাবা যা, আমি একটু বসি। বাবা রে, পা দুটোর আর কিছু নেই। কে ওখানে? আমি রাজু মেম সাহেব। আজ রাতে কি রান্না হবে তাই জানতে এলাম। ও রাজু, তুমি? হ্যাঁ, এমন চমকে উঠেছিলাম না। রান্না না, আচ্ছা মাংস আছে তো? আছে মেম সাহেব। তবে এক কাজ করো, ওই মাংস আর পরোটা করো, যথেষ্ট। আর কিছুর দরকার নেই। ঠিক আছে মেম সাহেব। আই দিদি, জানিস সব কটাতেই না বাথটাব আছে রে, গিজার, নতুন টাওয়েল, টয়লেট্রি, সব। আর কি ওয়েল মেইনটেইনড জানিস দিদি, কি নেই, একেবারে হেয়ার ড্রায়ার অবধি। হ্যাঁ, ঠিক আছে, ভালো। সবেতে এত অতিরিক্ত উচ্ছ্বাস না রুমিটার। রুম স্প্রে দিয়েছে রে ঘরে। ও মা, কি সুন্দর ফুল পাতা দিয়ে সাজানো রে দিদি। এই দিদি, ডাইনিং টেবিলের উপর দেখ না, ডাইনিং টেবিলের উপর ডিনার সেটটা দেখতে পাচ্ছিস? বাবা, এটা একেবারে 5 স্টারের ওপর দিয়ে যায় রে। হ্যাঁ ঠিক আছে বাবা, ঠিক আছে। তোর আবার একটুতে এত ক্যারিড হয়ে যাওয়ার স্বভাব না। আচ্ছা, ন্যাকামি করতে হবে না তোকে, একটু মন খুলে বল না বাবা। অপূর্ব, দুর্ধর্ষ, এক্সেলেন্ট, এরকম একটা প্লিজ কিছু বল। দূর বাবা, আবার পলাশদা কোথায় গেল? ওই তো পলাশদা, থ্যাংক ইউ। এরকম একখানা বাড়ি যে যাকে থাকতে পারে না, বিশ্বাস করো আমি একদম ভাবতে পারিনি। থ্যাংক ইউ সো মাচ পলাশদা। মোস্ট ওয়েলকাম। তোর যে ভালো লেগেছে, এতেই আমি একেবারে ধন্য হয়ে গেছি। কিন্তু দেখ দিদি, আমরা বোধহয় রাজুদার নামে ভুলভাল কিছু নিন্দে করলাম তখন। কুঁড়েও একেবারেই নয় দেখা যাচ্ছে। কিন্তু খাবারটা আবার তাড়াতাড়ি দিয়ে দিক, ওরও তো আবার ফিরে যাবার তাড়া। আমারও না এত টায়ার্ড লাগছে, এতটা হেঁটে। দিদি, তুই বরং ফ্রেশন আপ করে নে, আমি কিচেনে গিয়ে দেখি যে ও কি করছে। ঠিক আছে। মাংসের কি দারুণ গন্ধ বেরিয়েছে গো রাজুদা। পরোটা বেলছো না? আরে বাস, একেবারে পারফেক্ট ট্রায়াঙ্গেল। দূর বাবা, আমি তো মরে গেলেও এরকম পারবো না। আর সব কিছুকে চকচকে পরিষ্কার করে রেখেছো গো তুমি। আচ্ছা রাজুদা, তুমি একটাও কথা বলছো না কেন? রাজুদা,
আমরা এসেছি বলে তুমি কি রাগ করেছো গো? সে কি কথা দিদিমণি, এবারই দাদাবাবুও আমায় ধমক চমক দেয়, বলে লোক এলি আমি বুঝি বেজার হই। তা নয় গো দিদিমণি, আমি আমি বড় ভয় পাই। কিসের ভয়? এখানে গাছগুলো যে কোনো দিন জেগে উঠবি, কেউ তা জানিনি গো। হ্যাঁ গো দিদিমণি, জেগে উঠবে? হ্যাঁ গো দিদিমণি, প্রত্যেকবার মানুষজন এলি আমি তাই ভয়ে ভয়ে থাকি। তারা চলি গেলি তবে নিঃশ্বাস ফেলি বাঁচি। গাছগুলো জেগে উঠবে মানে? কিচ্ছু বুঝতে পারছি না তোমার কথা। এখানের এইসব গাছগুলো হলো গে জ্যান্ত গাছ। হ্যাঁ, শহুরে লোকের ওপর বড় রিস গইদের। রিস? সেই যে বুড়ো বাবু গাছেদের কেটে এখানে বাড়ি বানানো নি, হ্যাঁ, তো গাছই তো খেলে থাকে। গো দিদিমণি, এখনো তেষ্টা মেটেনি ওদের। কি বলছো রাজুদা? গভীর রাতে আমরা এক এক দিন শুনতে পাই গাছগুলো যেন রাগে আষাঢ়ি বিসারি করছে। সেদিন শহরে মানুষ কাউকে নাগালির মধ্যে পেলি অমনি গিলে নেবে। তোমার পায়ের পরীক্ষা দিদিমণি, কাউকে বলুনি যেন। না না, কেউ বিশ্বাস করবেনি, আমার এই দুষবে কেবল। এই জঙ্গল আমাদের কিছু বলেনি বটে, কিন্তু হিতায় বাইরের লোকের আনাগোনা মোটে পছন্দ করেনি গো। তার মানে কিন্তু কত লোকই তো তারপরে এখানে এসেছে, থেকেছে। ভগবানের দয়া যে সেই দিনগুলোতে তারা জাগেনি, কিন্তু আমার মনে ভয় লেগে থাকে গো দিদিমণি। আরে বাবা, বুড়ো বাবু যেসব গাছেদের কেটেছিল নি, তারা তো বাকি গাছেদেরই ভাই, বোন, বাপ, কুটুম। তারা শোধ নিয়েছিল তাই বুড়ো বাবুর উপরে। পুলিশ কিছুই খবর করতে পারেনি, কেবল তিনি যেদিন উদাও হয়ে যায় আমার বাপ নিজের চোখে দেখেছিল। কি দেখেছিল? জঙ্গলের অনেক ভেতরে একটা গাছের। রুমি, আয় রুমি। বলুনি জানো দিদিমণি, বলুনি। না না, ঠিক আছে রাজুদা, ঠিক আছে, আমি বলবো না। আয় রুমি, কি রে, কি বকবক করছিস সেখানে? না তো, কিছু না তো, কিছু না, মানে আমি এই এমনি। চল ওদিকে। হ্যাঁ, আসছি রে দিদি, তুই যা, আমি যাচ্ছি। না, অনেক হয়েছে, এখনই চলো বলছি। আর রাজু, তোমার হয়ে গেলে ডিনারটা দিয়ে দিও। হ্যাঁ মেমি সাহেব, সব হয়ে গেছে। এতক্ষণে বেশ প্রাণের আরাম, আত্মার শান্তি হলো। হ্যাঁ, জম্পেশ খাওয়াটা হয়েছিল বলো পলাশদা। এবার দরকার একখানি নিটোল ঘুম, বুঝলি দিদি? শোন দিদি, এক কাজ কর, তোরা ওই ঘরে শো, আমি বরং ওই পাশের ঘরে যাচ্ছি। অচেনা জায়গায় তোরা একলা শুতে ভয় করবে না? তুমি এখনো চিনলে না ওকে? ভয় পাওয়ার সময়ও পাবে কখন? বালিশে মাথা ঠেকাতে না ঠেকাতে তো ঘুমে একেবারে কাদা। আবার বদনাম দিচ্ছিস? তার চেয়ে স্বীকার কর না আই এম এ ব্রেভ গার্ল। যা তাহলে শুতে যা। গুড নাইট। গুড নাইট দিদি, গুড নাইট পলাশদা। গুড নাইট। এই দরজা লক করিস না কিন্তু, কোনো দরকার হলে আমাদের ডাকিস। ওকে বাবা, ওকে। কিন্তু
রাজুদা কি বলতে যাচ্ছিল? তো দিদিটা জ্বালায় না শোনাই হলো না। যাকে কাল সকালে রাজুদা এলেই জেনে নিতে হবে। ওটা কি? ওটা কি? ওটা কি? কি হয়েছে রুমি? কি হয়েছে? অমন করছিস কেন? হ্যাঁ? খারাপ স্বপ্ন দেখেছিস? আরে জ্বর উঠেছে তো বাইরে, ওই আওয়াজে ভয় পেয়েছিস? এই তো রুমি, এই তো আমরা। এই তো তোর কাছে। আমায় ধরতে আসছে দিদি, আমাকে আমাকে ধরতে আসছে। কে? দেখ, কে ধরতে দেখ আসছে, দিদি, রুমি? দেখ, দেখ, এত দেখ, ভয় পাচ্ছিস ধরতে কেন? আসছে। দেখছো না, দেখতে পাচ্ছ না তোমরা? ওই ওই নখওয়ালা হাতটা, ওই তো ওই তো ওই যে ওই যে আরে ওই ওটা আবার হাত নখওয়ালা হাতটা। কোথায়? ও তো ফুলদানিতে সাজানো ফুল পাতা। তাই তো রে। কি হে রুমি? হে রাম, তাই তো। ছি 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 ছি, আমি না, দেখ, আমি ল্যাম্পের আবজা আলোয় ওটাকে দেখে না, দেখ, শুধু 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 তোমাদের কিরকম ঘুম ভাঙিয়ে দিলাম। আসলে না, কি একটা বাজে স্বপ্ন দেখছিলাম, না বলতা বল। আর স্বপ্নটা এমন জ্যান্ত না রে। সরি সরি দিদি, ভেরি সরি। আরে না না, সরির কিছু নেই। তুই ও ঘরে শুবি, চল তো। এই অজানা অচেনা জায়গায় এসে আর অত বীরত্ব দেখাতে হবে না। চল চল বলছি। না দিদি, মোটেই হবে না তা। দেখেছো? তো জানিস আমার নিজের ওপরেই কিরম রাগ ধরছে, কিরম একটা বোকা বোকা একটা কাণ্ড করলাম না। উফ, পারি না বাবা আর তোকে নিয়ে। এই সৎ সকালে আবার কে ফোন করেছে? এ কি, মিমিদি কেন? হ্যাঁ হ্যাঁ মিমিদি বলো। মিতা, মিতা, রুমিকে পাওয়া যাচ্ছে না। মিতা, সে আবার কি কথা? পাওয়া যাচ্ছে না মানে? কাল কত রাত্রির অব্দি আমার সাথে কথা হলো, কি বলছো তুমি? আরে আজ সকাল থেকে ওকে দেখছি না। কেয়ারটেকার এসে দরজায় বেল দিতে দেখে কাল কি সব স্বপ্ন টপ্ন দেখে ভয় পেয়েছিল। আর আজ পলাশ আর ওই লোকটা ওকে খুঁজতে গেছে। মিমিদি মিমিদি অত আপসেট হয়েও না মিমিদি। হয়তো সকালে উঠে একটু আশেপাশে কোথাও গেছে, তোমাদের ঘুমোতে দেখে আর ডাকেনি। পলাশও তাই বলছিল, কিন্তু ওই লোকটা না, ওই রাজু এমন বিচ্ছিরি বিতু মুখ করে চেয়েছিল না। আমার ভয় করছে মিতা, ভীষণ ভয় করছে। আমি বারবার পলাশকে ফোন করছি, কিন্তু নেটওয়ার্ক আসছে না। কি হবে মিতা, কি হবে? কিচ্ছু হবে না মিমিদি, কিচ্ছু হবে না। খবর পেলে আমাকে জানিও, কিন্তু জানিও, সঙ্গে সঙ্গে জানিও। কোথায় নিয়ে চলেছো রাজু? এত দূর পর্যন্ত রুমি কিছুতেই আসতে পারবে না। আমি মিছে বলছি না সাহেব, আসুন আসুন আমার সঙ্গে। আমি আমি ঠিক জানি। কি 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 জানো তুমি? গাছ গাছ গো সাহেব, অনেক কালের সেই গাছগুলো খিদে তেষ্টায় শোধ নেবার চালায়। যখন যখন জাগে তখন কাউর শান্তি নেই গো, তাদের লোকে নিজেদের
মুখের গিলাস ঠিক কেড়ে আনবে। কি আবল তাবল বকছো, ফেরো এবার। তোমার পায়ে পড়ি গো সাহেব, আর একটুখানি চলো। উফ, কি এক পাগলের পাল্লায় পড়লাম রে বাবা। সাহেব, সাহেব, সাহেব দেখো, কি, ওই যে, কি? ওই যে, ওই দিকে কি, কি? দেখো। কি কি ও কি ওসব? আমি আমি কি ঠিক দেখছি? কি 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 করে? আজ 15ই নভেম্বর। ঠিক 1 মাস আগে এই দিনে রুমি হারিয়ে গিয়েছিল, আর কোনো খোঁজ পাওয়া যায়নি ওর। মিমিদিরা অনেক চেষ্টা করেছিল, থানা পুলিশ যা যা করার, কিন্তু কিন্তু কোনো লাভ হয়নি। আজ পলাশদা এসেছিল আমার বাড়িতে, একলাই। এই 1 মাসের মধ্যে যেন 10 বছর বয়স বেড়ে গেছে লোকটার। ভারী অদ্ভুত একটা কথা বলল। মিতা কাউকে বলিনি, মিমিকেও না। কি পলাশদা? ও এখনো আশা করে আছে রুমি ঠিক ফিরে আসবে। আজ তোমাকে বলছি মিতা, সেদিন রাজুর সঙ্গে জঙ্গলের ভেতরে ঢুকেই আমি বুঝে গিয়েছিলাম রুমি আর কোনো দিন ফিরে আসবে না। কেন? জঙ্গলের অনেক ভিতরে আমাকে নিয়ে গিয়েছিল রাজু, একটা বহু পুরনো বিরাট গাছের কাছে। মিতা, মিতা বিশ্বাস করবে, কি? গাছের সমস্ত পাতাগুলো রক্ত একেবারে মাখামাখি ছিল। টাটকা কাঁচা রক্ত হাওয়া দিচ্ছিল, গাছের রক্ত মাখা পাতাগুলো নড়ছিল, আর মনে হচ্ছিল কারা যেন হাসছে। খুনি মানুষের উপরে আরো একবার শোধ নিতে পারার একটা পৈশাচিক হাসি।